হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আমরা যে গোলীয় দর্পণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেই গোলীয় দর্পণের একেবারে শেষ লেকচার এটা। গোলীয় দর্পণের সমস্ত কিছু আমরা আলোচনা করে ফেলেছি। আজকে শুধুমাত্র ছোট ছোট দুটো জিনিস আলোচনা করব। এক নম্বর হচ্ছে গোলীয় দর্পণের ব্যবহার, মানে উত্তল দর্পণ কি কাজে লাগে, অবতল দর্পণ কি কাজে লাগে, এগুলো জানবো। আর দুই নম্বর হচ্ছে যে একটা গোলীয় দর্পণকে স্পর্শ না করেই কিভাবে চিনবো যে একটা গোলীয় দর্পণ এটা উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ, অর্থাৎ দর্পণ চেনার পদ্ধতি। এই দুটো টপিক এই লেকচারে কভার করব এবং তার সাথেই এই লেকচার শেষ এবং পুরো গোলীয় দর্পণ শেষ। তো চলো শুরু করি গোলীয় দর্পণের ব্যবহার। গোলীয় দর্পণের আমরা ব্যবহার, তাহলে প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার বা অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার। এক নম্বর দুই নম্বর করে আমরা লিখব অবতল দর্পণের ব্যবহার। দেখো, এর আগের ঠিক আগের লেকচারটাতেই আমরা অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে একটা বস্তুকে রেখে তার প্রতিবিম্ব কেমন হয়, কোথায় হয়, বৈশিষ্ট্য কি, এগুলো আলোচনা করেছি। এবং সেখানে দেখেছি যে একটা অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে, এটা যদি একটা অবতল দর্পণ হয়, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে মুখ্য ফোকাস, এর মাঝে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে বস্তুটার বিবর্ধিত, অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। এই ধর্মটাকে কাজে লাগিয়ে মেকআপের কাজে অবতল দর্পণ ব্যবহার করা হয়। ধরো মেকআপ করছে, একটা আয়নাকে ধরতে হবে, তো আয়নাটাকে দিয়ে ধরো ছোট ছোট যে দাগগুলো আছে সেগুলোকে প্রলেপ দিয়ে ঢাকতে হবে, তাই না? তো কি করতে হবে, ছোট দাগগুলোকে কি করবে, যদি দর্পণটা বড় করে দেখায় তাহলে আমার চোখে পড়বে এবং সেখানে আমি লেপে দেব প্রলেপটা, তাই না? তো যেহেতু অবতল দর্পণের খুব কাছে একটা বস্তু ধরা হলে অবতল দর্পণ বস্তুটার বিবর্ধিত, অসৎ, সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। এই ধর্মকে কাজে লাগিয়ে মেকআপের কাজে অবতল দর্পণ ব্যবহার করা হয়, দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসকরা, দাঁতের ডাক্তাররা, ভেতরে ধরো দাঁতে কিছু হয়ে আছে, তো একটা ছোট্ট অবতল দর্পণকে একটা দণ্ডের আগায় বেঁধে রেখে সেটাকে পাঠায় এবং অবতল দর্পণের খুব কাছে ওই দাঁতটা থাকলে দাঁতের যে জায়গাতে সমস্যা হয়েছে সেই জায়গাটা একটা বড় আকারের প্রতিবিম্ব গঠিত হয়, ফলে ডাক্তার বাইরে থেকে খুব ভালোভাবে দেখতে পায় যে ভেতরে কি হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে অবতল দর্পণের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে বস্তুটার বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। এই ধর্মকে কাজে লাগিয়ে দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে। এক নম্বর ব্যবহার বোঝা গেল, বাস। তাহলে আমরা জানি অবতল দর্পণের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে, মুখ্য ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে বস্তুটির বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। এটা আমরা জেনে গেছি। এই ধর্মকে কাজে লাগিয়ে দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসকরা এই ধর্মকে কাজে লাগিয়ে
দন্ত চিকিৎসক বা দাঁতের ডাক্তার, দন্ত চিকিৎসক রাও অবতল দর্পণ ব্যবহার করেন। বোঝা গেল 1 নম্বর বৈশিষ্ট্যটা। তাহলে যে দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়, দাঁতের ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করেন কেন? যে অবতল দর্পণের খুব কাছে যদি একটা বস্তু ধরা হয় তাহলে বস্তুটার বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, মানে প্রতিবিম্বটা সহজ হয়, ফলে সঠিক বোঝা যায়, আর আকারে বড় হয়ে যায়, ফলে ছোট জিনিস অনেক বড় করে দেখানো হয়। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে যে সার্চ লাইট টর্চ লাইট, দেখেছো সেই সার্চ লাইট, যেমন হেডলাইট, যদি আমরা বলি হেডলাইট, গাড়ির হেডলাইট দেখেছো, এই গাড়ির হেডলাইটটা এইরকম একটা প্রতিফলক তলের মাঝে এখানে বাল্বটা লাগানো থাকে, মানে একটা অবতল দর্পণের বা অবতল প্রতিফলক তল, যদিও দর্পণ নয়, অবতল প্রতিফলক তল থাকে। সার্চ লাইট বলো, হেডলাইট বলো, টর্চ লাইট বলো, ভেঙে দেখবে, একটা টর্চ ভেঙে দেখবে, দেখবে যে ওইখানে একটা অবতল প্রতিফলক তল ব্যবহার করা হয়। কেন? দেখো কেন ব্যবহার করা হয়। এই রকম এইখানে ধরো বাল্বটা জ্বলছে, তাহলে বাল্বটা থেকে আলোক রশ্মিগুলো এইভাবে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে, দিয়ে প্রতিফলিত হবে। সবাই কিভাবে প্রতিফলিত হবে? এইভাবে প্রতিফলিত হবে, এইভাবে প্রতিফলিত হবে, এইভাবে প্রতিফলিত হবে। এর ফলে দেখো অবতল প্রতিফলক তলের ফোকাসে যদি বাতিটাকে রাখা হয় তাহলে ওই বাতিটা থেকে আগত আলোক রশ্মিগুলো অবতল প্রতিফলক তল দ্বারা প্রতিফলনের পর একেবারে সমান্তরাল ভাবে চলে যায়, ফলে আলোক রশ্মিগুলো অনেক দূর পর্যন্ত যায়। এই জন্য রাতে হেডলাইটের লাইট অনেক দূর পর্যন্ত যেতে পারবে, ফলে অনেক দূর পর্যন্ত রাস্তা দেখতে পারবো। বোঝা গেল? তাহলে হেডলাইট, সার্চ মানে ওই যে অন্ধকার রাতে যে লাইটগুলো, টর্চ লাইট, এই লাইটগুলোতে অবতল প্রতিফলক তল হিসাবে অবতল প্রতিফলক তল ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি হেডলাইট, গাড়ির হেডলাইট, টর্চ লাইট প্রভৃতির প্রতিফলক তল হিসাবে অবতল প্রতিফলক তল ব্যবহার করা হয়। অবতল প্রতিফলক তল ব্যবহার করা হয়। কি লিখেছি? হেডলাইট, টর্চ লাইট প্রভৃতির প্রতিফলক তল হিসাবে অবতল প্রতিফলক তল ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটাও গেল অবতল দর্পণেরই ব্যবহার বলতে পারো। হলো, তাহলে এই দুটো গেল আমাদের অবতল দর্পণের ব্যবহার বলতে পারো। 1 নম্বর হলো যে দন্ত চিকিৎসকরা দাড়ি কামানোর জন্য আবার ব্যবহার করা হয়, মেকআপের জন্য ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে হেডলাইট, টর্চ লাইট প্রভৃতির প্রতিফলক তল হিসাবে অবতল প্রতিফলক তল ব্যবহার করা হয়। কারণটা আমি যদি বলে দিই এখানে, কারণটা কেন, কারণ হচ্ছে যে অবতল প্রতিফলক তলের ফোকাসে বাতিটিকে রাখা হলে, বাতি বা বাল্ব, বাতিটিকে রাখা হলে সেই বাতি থেকে আগত আলোক রশ্মিগুলো অবতল প্রতিফলক তল দ্বারা প্রতিফলনের পর
সমান্তরালভাবে যায়। তাই আলোকরশ্মি অনেক দূর পর্যন্ত যেতে পারে বাস। ফলে অনেক দূর পর্যন্ত রাস্তা দেখা যায়। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের অবতল দর্পণ বা অবতল প্রতিফলকের ব্যবহার। এবার হচ্ছে উত্তল প্রতিফলকের ব্যবহার। মুছে দিলাম। বা উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহার। দেখো কি ব্যবহার, আমরা উত্তল দর্পণকে কি কাজে লাগাই। আমরা এই লেকচারের ঠিক আগের লেকচারেই উত্তল দর্পণের যে বৈশিষ্ট্য পড়তে গিয়ে বা উত্তল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্য পড়তে গিয়ে একটা জিনিস দেখেছিলাম, যে উত্তল দর্পণের সামনে যেখানেই বস্তু থাকুক, যেখানে খুশি থাকুক, সর্বদাই বস্তুটির সমশীর্ষ এবং ক্ষুদ্র আকৃতির প্রতিবিম্ব গঠিত হয়। মানে প্রতিবিম্বের আকার সব সময় বস্তু অপেক্ষা ছোট হয় এবং প্রতিবিম্বটা সমশীর্ষ হয়। এই ধর্মটাকে কাজে লাগিয়ে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে, চার চাকা বলো, মোটরসাইকেল বলো, তার যে আয়নাগুলো লাগানো থাকে সেগুলো হচ্ছে উত্তল দর্পণ। গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আমরা জানি উত্তল দর্পণের সামনে বস্তু থাকলে বস্তুটির প্রতিবিম্ব সর্বদাই বস্তু অপেক্ষা ছোট এবং সমশীর্ষ হয়। এটা হয় উত্তল দর্পণের এই ধর্মটাকে কাজে লাগিয়ে। উত্তল দর্পণের এই ধর্মকে কাজে লাগিয়ে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গাড়িতে যে দর্পণগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ভিউ ফাইন্ডার বলা হয়। এই ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কিভাবে? দেখো, ধরো তুমি গাড়ি চালাচ্ছ, এইভাবে তুমি তো রাস্তার দিকে সামনের দিকে তাকিয়ে আছো, পেছনের দিকে কি আসছে তুমি তো বারবার মাথা ঘুরিয়ে দেখতে পারবে না। পারবে কি? পারবে না। ওই জন্য তোমার বাম দিকে একটা দর্পণ লাগানো থাকে, আয়না লাগানো থাকে, ডান দিকে একটা আয়না লাগানো থাকে। তুমি মুখ না ঘুরিয়েই সেই দর্পণটার দিকে একটু দেখে নিলে যে পেছনে কি আসছে, কে আসছে, তোমাকে কেউ তাড়া করছে কি না, সবকিছু দেখতে পাবে। এবার ব্যাপার হচ্ছে যে তোমার প্রশ্ন জাগতে পারে যে সেটা সমতল দর্পণ কেন লাগানো যেতে পারে না? আমরা যেগুলো বাড়িতে আয়না হিসাবে ব্যবহার করি সেগুলো তো সমতল দর্পণ। তো সমতল দর্পণ হলেও তো পেছনের জিনিসকে দেখতে পারতাম। তুমি ঠিকই বলেছো, দেখতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে সমতল দর্পণ বস্তুর যা সাইজ হবে, প্রতিবিম্বের সাইজ ততটাই দেখাবে। এবার একটা জিনিস খেয়াল করো, পেছনে একজন ব্যক্তি আছে, তোমার আয়নাটা হচ্ছে এইটুকু, পেছনে একজন ব্যক্তি আছে, তাহলে ওই ব্যক্তির যতটা সাইজ ওর প্রতিবিম্ব ততটা সাইজে গঠিত হবে। ফলে একটা বস্তুকে দেখতে গিয়েই তোমার পুরো দর্পণটা কভার হয়ে গেল, মানে অন্য আর বস্তুকে তুমি দেখতে পাবে না।
কিন্তু উত্তল দর্পণের বৈশিষ্ট্য হচ্ছে যে উত্তল দর্পণ বস্তুর আকার যাই হোক না কেন, উত্তল দর্পণ বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব গঠন করে। ফলে কি হয়, এইখানে এটা ধরো আমার উত্তল দর্পণটা এরকম ভাবে হ্যান্ডেলের কাছে লাগানো আছে এরকম। এইখানে ধরো পেছনে একটা লরি আসছে, লরির প্রতিবিম্ব এখানে দেখিয়ে দিল, ছোট করে দেখিয়ে দিল। পেছনে ধরো একটা অটো আসছে, অটোর প্রতিবিম্বটাকে এইখানে ছোট করে দেখিয়ে দিল। ধরো একটা পেছনে বাইক আসছে, তার প্রতিবিম্ব এখানে দেখিয়ে দিল। একটা সাইকেল আসছে। ফলে দেখো সমস্ত কিছুকে ওই ছোট একটা দর্পণের মধ্যেই দেখিয়ে দিতে পারে। তার কারণটা কি? কারণ হচ্ছে যে উত্তল দর্পণ বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব গঠন করে, ফলে ছোট ছোট প্রতিবিম্বগুলোকে তুমি সব এখানে দেখতে পাচ্ছ। কিন্তু সমতল দর্পণ হলে যে সমস্যা হয়ে যেত যে একটা প্রতিবিম্বতে পুরো দর্পণটা শেষ কভার হয়ে যেত। ক্লিয়ার হলো? তাহলে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে মাধ্যমিকে এত কিছু তোমাকে বলতে যেতে হবে না, তুমি শুধুমাত্র লিখবে যে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, বাস। কারণ 1 নম্বরই তো থাকবে, আর কত থাকবে ব্যবহারে তোমাকে। আরেকটা দিয়ে দেবো আমরা, দুটো লিখবে, দুটোতে 1 নম্বর নিশ্চিত ভাবে দিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে যে স্ট্রিট ল্যাম্প, রাস্তায় যে বাতিগুলো লাগানো থাকে, লাইট গুলো লাগানো থাকে, ল্যাম্প পোস্ট বলতে পারি। তো স্ট্রিট ল্যাম্প বলে ওগুলোকে। ওগুলো কি করা হয়, ওর প্রতিফলক তলগুলোকে এই রকম, মানে প্রতিফলক তলগুলো এই যে দেখতে পাচ্ছ এই রকম। ফলে এইখানে যদি একটা বস্তু থাকে, মানে লাইটটা যদি থাকে, যে বাল্বটা জ্বলছে, সেই বাল্বটা কি করবে, এইখান থেকে আলোক রশ্মিগুলো এইখানে যাবে, প্রতিফলিত হয়ে এইখানে গেল, এইখানে এ প্রতিফলিত হয়ে এইখানে, এইখানে গেল এই প্রতিফলিত, এইখানে প্রতিফলিত হয়ে এতটা। তারপরে এইভাবে, মানে এইভাবে এইভাবে লাইটটাকে পুরো ধরো এইভাবে আছে, তো এইখানে লাইটটা আছে, এবার লাইট গুলো গেল উত্তল প্রতিফলক তলে পড়লো এবং চারিদিকে ছড়িয়ে গেল, চারিদিকে ছড়িয়ে গেল। ঠিক আছে? এই উত্তল দর্পণের জন্য ফলে কি হয়, লাইটটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। তাহলে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে উত্তল দর্পণ বা উত্তল প্রতিফলক ব্যবহার করা হয়। কি করব, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে, প্রতিফলক তল হিসাবে উত্তল প্রতিফলক ব্যবহার করা হয়। প্রতিফলক তল ব্যবহার করা হয়। ফলে আলোক রশ্মি অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই যে এটা ধরো একটা উত্তল প্রতিফলক, এইখানে একটা লাইট রাখা আছে, এখান থেকে লাইট গুলো বেরোচ্ছে, তাহলে এইভাবে যাবে এখানে, এইভাবে যাবে এখানে, এইভাবে। তাহলে পুরো এই যে জায়গাটা দেখছো, এই পুরো জায়গাটাতে লাইটটা ছড়িয়ে পড়ে গেল। এই ধর্মের জন্য উত্তল প্রতিফলককে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে দুটো দুটো আমরা ব্যবহার দেখলাম। অবতল দর্পণের দুটো ব্যবহার দেখলাম, যে দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন, দাড়ি কামানোর জন্য ব্যবহার করা হয়, আবার মেকআপ করার জন্য ব্যবহার করা হয়। 2 নম্বরটা দেখলাম কি, যে হেডলাইট, সার্চ লাইট, টর্চ লাইট, এদের প্রতিফলক হিসাবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর উত্তল দর্পণের দেখো দুটো ব্যবহারই আমরা লিখেছি, বেশি লিখিনি। এখানে 1 নম্বর বললাম যে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে উত্তল প্রতিফলক তল ব্যবহার করা হয়। বাস, আর কিছু বলবো না, ব্যবহার শেষ। এবার হচ্ছে যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ।
তোমাকে ধরো একটা দর্পণ দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে যে দর্পণটাকে তুমি স্পর্শ করতে পাবে না। তোমাকে বলতে হবে দর্পণটা সমতল দর্পণ নাকি উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ। তাহলে কিভাবে বলবে যে দর্পণটা উত্তল দর্পণ নাকি সমতল দর্পণ নাকি অবতল দর্পণ? এই পদ্ধতিটা আমরা জানবো যে কোনো ধরনের স্পর্শ না করে কিভাবে বুঝবো যে কোন দর্পণটা সমতল, কোনটা অবতল, কোনটা উত্তল। তাহলে দর্পণ হেডিং করো, দর্পণ চেনার পদ্ধতি। দর্পণ চেনার পদ্ধতি কিভাবে দর্পণকে আমরা চিনব? দর্পণ চেনার পদ্ধতি। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম যে ফোকাস অপেক্ষা কাছে অবতল দর্পণের ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হয়, উত্তল দর্পণের ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কিরকম হয়। ওই ধর্মটাকে কাজে লাগিয়েই আমরা দর্পণকে চিনব। আমরা দেখেছি যে অবতল দর্পণের খুব কাছে মানে ফোকাস অপেক্ষা কাছে যদি একটা বস্তু ধরা হয় তাহলে বস্তুটার বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমাকে একটা দর্পণ দিয়েছে, দর্পণটাকে আমি স্পর্শ করব না, কি করব? একটা বস্তুকে দর্পণটা খুব কাছে গিয়ে ধরবো এরকম ভাবে। যদি দেখি যে প্রতিবিম্বটা সমশীর্ষ এবং বিবর্ধিত বড় আকারে, তাহলে বলবো দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। গেল 1 নম্বর। যদি দেখি যে প্রতিবিম্বটা উত্তল দর্পণের, আমরা বলেছিলাম যে উত্তল দর্পণ সব সময় বস্তু অপেক্ষা ছোট সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে, তাহলে দর্পণের খুব কাছে একটা বস্তু ধরবো। যদি দেখি যে প্রতিবিম্বটা সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা ছোট, তাহলে বলবো দর্পণটা উত্তল দর্পণ। আর যদি দেখি যে প্রতিবিম্বটা বস্তুর সমান এবং সমশীর্ষ, তাহলে আমরা বাড়িতে যে দর্পণগুলো ব্যবহার করি সেটা সমতল দর্পণ। তাহলে চেনার পদ্ধতি চিনে গেলাম। একটা দর্পণের, যে দর্পণটা তোমাকে দেবে সেই দর্পণের খুব কাছে একটা বস্তু ধরে নেব। যদি বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হয় তাহলে দর্পণটা হয়ে গেল সমতল দর্পণ। যদি প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা বড় হয় তাহলে দর্পণটা হয়ে গেল অবতল দর্পণ। যদি প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা ছোট হয় তাহলে দর্পণটা হয়ে গেল উত্তল দর্পণ। 3টে পদ্ধতি। তাহলে আমরা কি করব? দর্পণের খুব কাছে, দর্পণের খুব কাছে, খুব কাছে মানে কতটা কাছে? ফোকাস অপেক্ষা কাছে, ফোকাস অপেক্ষা কাছে ব্র্যাকেটে লিখলাম খুব কাছে। তাহলে দর্পণের খুব কাছে একটি বস্তু বা আঙুল ধরো, কিছু নেই বস্তুতে, আঙুলটা ধরো, আঙুল। তাহলে একটি আঙুল ধরা হলে আঙুল ধরা হলে 1 নম্বর, আঙুলের প্রতিবিম্ব যদি আঙুলের প্রতিবিম্ব আঙুলের সমান হয়, আমি এখানে বস্তুই লিখবো, আঙুল আঙুল ভালো লাগছে না। একটি বস্তু ধরা হলে যদি বস্তুটির প্রতিবিম্ব, যদি বস্তুটির প্রতিবিম্ব বস্তুর সমান ও সমশীর্ষ হয় তাহলে দর্পণটি হবে সমতল দর্পণ। দেখো কি বললাম, এই যে দর্পণ, ধরো এটা তোমার দর্পণ দিয়েছে, একটা বস্তু ধরলে এরকম বস্তু, যদি প্রতিবিম্বটা বস্তুর
সঙ্গে সমান হয় তাহলে সমতল দর্পণ। ছবি দিয়ে দিলাম, সমতল দর্পণ হলো। 2 নম্বর, যদি বস্তুটির প্রতিবিম্ব বস্তু অপেক্ষা বড় এবং সমশীর্ষ হয় তাহলে দর্পণটি হবে অবতল দর্পণ। অবতল দর্পণ। তাহলে এখানে আমি আবার ছবি দিয়ে দিচ্ছি। এইখানে একটা বস্তু তুমি ধরেছো, ফোকাস অপেক্ষা কাছে একটা বস্তু ধরেছো এরকম। যদি প্রতিবিম্বটা এইরকম হয়ে যায়, প্রতিবিম্বটা যদি এইরকম হয়ে যায়, বস্তু অপেক্ষা যদি বড় হয়, তাহলে অবতল, অবতল দর্পণ। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। গেল। 3 নম্বরটা হচ্ছে, যদি বস্তুটির প্রতিবিম্ব বস্তু অপেক্ষা ছোট এবং সমশীর্ষ হয় তাহলে দর্পণটি হবে উত্তল দর্পণ। ছবি, একটা বস্তু নিয়েছি, এই বস্তুটা যদি এরকম হয়, প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা যদি ছোট হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল উত্তল দর্পণ। উত্তল দর্পণ। তাহলে এইটা গেল বস্তু, এইটা গেল প্রতিবিম্ব। বোঝা গেল? তাহলে দেখো দর্পণকে আমরা কিভাবে চিনবো। বললাম যে দর্পণটার সামনে একটা বস্তু ধরে নেব, এরকম একটা বস্তু ধরে নেব। যদি দেখি যে বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান, তাহলে দর্পণটা সমতল দর্পণ। যদি দেখি প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা বড়, তাহলে দর্পণটি অবতল দর্পণ। যদি দেখি প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা ছোট, তাহলে উত্তল দর্পণ। এই যে দেখিয়ে দিয়েছি ছবিতে, দেখো এটা বস্তু, দেখা যাচ্ছে সমান প্রতিবিম্ব, সমতল দর্পণ। এটা হচ্ছে বস্তু, প্রতিবিম্ব দেখো এখানে বড়, তার মানে হচ্ছে অবতল দর্পণ। এখানে দেখো বস্তু, প্রতিবিম্ব ছোট, তার মানে হচ্ছে এটা হচ্ছে উত্তল দর্পণ। তো এই গেল আমাদের গলীয় দর্পণ চেনার পদ্ধতি। এক কথায় দর্পণ চেনার পদ্ধতি, তার সাথে দর্পণের ব্যবহার, এবং তার সাথে গলীয় দর্পণ একেবারে A to Z শেষ। গলীয় দর্পণ থেকে যা কিছু প্রবলেম দেবে তোমরা নিশ্চিতভাবে লিখতে পারবে। এই পুরো গলীয় দর্পণের যদি নোট পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারো। ফেসবুক পেজেও তোমরা নোট পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপেও নোট পেয়ে যাবে। এই লেকচারের ডেসক্রিপশন বক্সে আমরা ফেসবুক পেজের লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে নোটগুলো সংগ্রহ করে নিতে পারবে। আর লেকচারগুলো কেমন লাগলো, তোমাদের উপকারে আসছে কি না, সেটা কিন্তু কমেন্ট করে জানাও। এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে দাও, এইটুকু সাপোর্ট চাই তোমাদের।